অ্যাডমিশন সময়ের শেষ দিকে এসে আসলে নতুন করে প্রিপারেশন নেওয়াটা সো টাফ একটা কাজ। এবং তোমরা মনে করো যে নতুন করে একদম প্রিপারেশন নিতে গেলে মনে হয় অনেক বেশি তোমাদের পড়াশোনা করতে হয়, তো বিষয়টা এমন না। আজকের এই ভিডিওতে তোমরা খুব কম পড়ে এই 7 দিনে পড়াশোনাগুলোকে একদম পারফেক্টলি কিভাবে গোছায় নিতে পারো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমত তোমরা সবসময় দুইটা টেকনিক অবলম্বন করবা পড়াশোনাকে শেষ সময় এসে গোছায় নিতে। যেমন তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিটে অ্যাডমিশন টেস্ট আছে, এইটার জন্য তোমরা 6 থেকে 7 দিনের মতো আর টাইম পাবা। এই 6-7 দিনে তোমরা রিভিশন অবশ্যই তো করতেছো। এই রিভিশন করার ক্ষেত্রে 3টা টেকনিক মাথায় রাখবা এবং এমন টপিকগুলো পড়বা যেগুলা তোমরা মানে কমন পাবা। হ্যাঁ, মানে যে টপিকগুলো থেকে তোমাদের মাস্ট প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তুমি যে টপিকটা খুব ভালো পারো ওই জিনিসগুলোকে খুব ভালো করে পড়বা। যে জিনিসটা পারো না সেই জিনিসের শেষ 7 দিনে এসে কোনো সময় নষ্ট করার প্রয়োজন নেই, কারণ ওই জিনিসে তুমি যদি এখন সময় নষ্ট করো বা যদি টাইম দাও তারপরেও তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা না। তো রিভিশনের বিষয়টা কেমন দেখো, যখন তুমি বাংলা পড়বা, বাংলা পড়ার সময় মানে আমি দেখি একটা জিনিস খেয়াল করি যে বাংলা প্রথম পত্র তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, অ্যাডমিশন টাইমে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য পড়ছো, এখন এসেও বাংলা প্রথম পত্র তোমরা আবার পড়তে চাও। সো বাংলা প্রথম পত্রকে তোমার পড়ার প্রয়োজন নেই। তার মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শেষ সময় এসে তোমার টাইমের বিষয়টাকে মাথায় রাখতে হবে যে 7 দিনের মধ্যে তুমি 10 ঘন্টা করে 70 ঘন্টা টাইম ধরো পড়াশোনা করতেছো, আরও বেশি ধরলাম 80 ঘন্টা পড়াশোনা করতেছো। এখন এই 80 ঘন্টার মধ্যে যদি তুমি 5 ঘন্টা বাংলা প্রথম পত্রে নষ্ট করে ফেলো, তাইলে কিন্তু মানে অন্য জায়গা থেকে এই টাইমটা তোমার অপচয় বা ওয়েস্ট হয়ে গেল। কারণ কি দেখো, এই জিনিস তুমি না পড়েও যদি তুমি লাস্ট 7 দিনে একবারও না দেখো, তারপরেও যতগুলো প্রশ্ন কালেক্ট করতে পারবা, পড়ে গেলেও তুমি সেম প্রশ্নই কালেক্ট করতে পারবা। তার মানে বাংলা প্রথম পত্র রিভিশন করার সময় কোনো পড়ার প্রয়োজন নেই। তারপরে কি দেখো, তোমরা যখন ইংরেজি এবং জিকে রিভিশন করবা তখনও কিছু কিছু জিনিস মাথায় রাখবা। তাহলে বাংলা থেকে কি কি জিনিস তোমাদের এখন পড়া উচিত এবং কোন কোন জিনিসগুলো পড়বা না। দেখো, তোমাদের অনেকেই বলবে যে সেই দিকে এসে তুমি প্রশ্ন ব্যাংক খুব ভালো করে পড়ো। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক খুব ভালো করে পড়ো। তো প্রশ্ন ব্যাংকে আসলে আমি পড়তে কখনোই নিষেধ করি না, কিন্তু সেই দিকে এসে আসলে প্রশ্ন ব্যাংক পড়ার কোনো মানেই হয় না। কারণ সরাসরি প্রশ্ন ব্যাংক থেকে আসলে প্রশ্ন আসার টাইমটা এখন আর বাংলাদেশে নাই। হ্যাঁ, এবং যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি এমনিতেই নর্মালি পারবা। সো একটা প্রশ্ন ব্যাংক তুমি যদি পড়তে যাও, প্রায় তোমার একদিনের মতো টাইম নষ্ট হয়ে যাবে বা একদিন সময় এখানেই তোমার শেষ হয়ে যাবে। সো এই জন্য প্রশ্ন ব্যাংকে শেষ সময় এসে কখনোই পড়বা না। শেষ সময় এসে নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো আপ করা লাগে বা কনফিডেন্স একটা তৈরি করে নিয়ে পরীক্ষার হলে যাইতে হয়। তো এইটার জন্য কখনোই প্রশ্ন ব্যাংক পড়লে কনফিডেন্স তুমি পাবা না। প্রশ্ন ব্যাংক পড়লে কনফিডেন্স ডাউন হয়ে যাবে। কেন ডাউন হবে? দেখবো অনেক প্রশ্ন পারবা না, অনেক কনফিউজিং প্রশ্ন থাকবে, তোমার মনে হবে যে তাইলে আমি এতদিন কি পড়লাম। সো এই ধরনের কাজ করা যাবে না। তোমার উচিত প্রশ্ন ব্যাংক বাদ দিয়ে বেসিক জিনিসগুলোকে পড়া। যেমন বাংলা পর্যন্ত তুমি পড়লা না, বাংলা ব্যাকরণ বইটাকে তুমি একদিন টাইম নিয়ে খুব সুন্দর করে রিভিশন করো। তোমার হাতে যেহেতু 6 বা 7 দিন টাইম আছে, তার মানে ধরো প্রথম দিনে তুমি এরকম টার্গেট করো যে ব্যাকরণ বই, হ্যাঁ, ব্যাকরণের যে নবম দশম শ্রেণীর বইটা আছে এই বইটাকে তুমি সুন্দর করে A to Z একদিনে A to Z রিভিশন করবা, করে ওইটাকে সাইড করে রাখো। তাইলে বাংলা থেকে দেখো, বাংলা প্রথম পত্র তোমার পড়া লাগে না, ব্যাকরণটাকে পড়লা, প্রায় বেশিরভাগ প্রশ্ন তোমার হয়ে গেল। এবং বাংলা সাহিত্যের সর্বোচ্চ যদি তোমার রিভিশনের টাইম লাগে সেটা হইলো 2 থেকে 3 ঘন্টার মতো টাইম লাগতে পারে যদি তোমার পড়া থাকে। বিশেষ করে প্রাচীনকাল মানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং মানে এই যে আধুনিক যুগের যে হালকা বিষয়গুলো যেগুলো প্রয়োজন, হ্যাঁ, সেগুলাই জাস্ট পড়বা। যেমন আমি তোমরা যদি বুঝতে না পারো কি পড়া লাগে, এটার জন্য দেখবা আমার একটা 3 ঘন্টার ক্লাস আছে বাংলা সাহিত্যের। ওই ক্লাসে যা পড়াইছি সেগুলো থেকে তোমাদের ওর বাইরে আর কখনোই পরীক্ষাতে প্রশ্ন আসবে না। সো তুমি ওই জায়গা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে পড়তে পারো, অথবা যদি ক্লাসটা বসে 3 ঘন্টা দেখো তাইলেও তোমার এটা রিভিশন হয়ে যাবে যদি তুমি আগে হালকা কিছু পড়ে থাকো। ওকে, সো বাংলার বিষয়গুলো চলে গেল। এখন আসো ইংরেজির বিষয় এবং বাংলার মেমোরাইজিং পার্ট বা বাংলার বিরোচন অংশ নিয়েও একটা ব্যাপার থাকে। তো আমি সাজেস্ট করবো যে শেষ দিকে এসে বিরোচন অংশ আসলে তুমি মুখস্থ করতে পারবা না। তোমার যদি পড়া থাকে তাইলে তুমি হালকা কিছু কিছু জিনিস দেখতে পারো। যেমন ধরো যেগুলা থেকে মাস্ট প্রশ্ন আসবে, ব্যাপারটা কেমন দেখো, তুমি যদি জগন্নাথের মানে প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করো, তোমাকে যদি আমি প্রশ্নের প্যাটার্নে নিয়ে যাই, এই জায়গা থেকে তুমি যদি বাংলা অংশটাতে দেখো, দেখবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। শুধুমাত্র দেখো মুখস্থ অংশগুলোর মধ্যে এই জায়গা থেকে দেখো বাগধারা থেকে প্রশ্ন করা হয়েছে, প্রবাদ থেকে প্রশ্ন করা হয়েছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং পারিভাষিক শব্দ। তার মানে দেখো এইখানে প্রশ্ন করা হয়নি কোন কোন জায়গা থেকে, সেগুলোকে তুমি বাদ দিয়ে
দিবা। তো ওই জিনিসগুলো তুমি পড়ার কোনো প্রয়োজন নেই। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এইখানে দেখি সমার্থক শব্দ বিপরীত শব্দ, তার মানে এখানে শব্দার্থ থেকে কোনো প্রশ্ন আসেনি, তার মানে শব্দার্থ টপিকটাকে তুমি বাদ দিয়ে দিবা। এটা আগে যা পড়ছো তার উপর ভিত্তি করে গিয়ে পড়াশোনা করতে পারো। এখন শুধুমাত্র এই যে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এইগুলা পড়বা এবং প্রবাদ এগুলা পড়বা আর পারিভাষিক শব্দগুলা পড়বা। তাইলে কি হইলো দেখো, যে জিনিসটা থেকে প্রশ্ন আসেনি ওইটা তোমার আগের পড়ার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যাইতে হবে। যে যদি প্রশ্ন তোমার মানে যেমনই হোক, যদি সহজ প্রশ্ন হয় তুমি অটো পেরে যাবা, না হইলে ওইটা প্রয়োজন নেই। এইগুলো থেকে প্রশ্ন যেগুলো আসবে সেগুলাই তুমি কারেক্ট করে চলে আসবা। আর অ্যানালাইসিস করে যেহেতু পড়তেছো এর বাইরে প্রশ্ন আসার চান্স খুবই কম। ওকে, এবং দেখো এইখানে তোমার আরো 2-3টা টপিক যেগুলো না পড়ার কারণে টাইম এইখানে তোমার বেঁচে গেল বা টাইমটা সাশ্রয় হইলো। ওকে, সো এইভাবে বাংলার জন্য বাংলার মেমোরাইজিং পার্টটাকে তোমরা সুন্দর করে দেখবা। এরপর আসো ইংরেজি অংশের জন্য। তো ইংরেজি অংশের জন্য সেম টাইপেরই মেমোরাইজিং পার্টটাকে বা মেমোরাইজিং টপিকটাকে তোমরা অ্যানালাইসিস করতে পারো। তো তুমি যদি এইখানে দেখো যে কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্নগুলো আসে, দেখবা এখানে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ইডিয়াম ফ্রেসেস, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন বলতে ওই যে তোমাদের প্রভাব বা প্রবাদ বাক্য বাংলায় যেগুলো পড়ছো সেগুলো পড়লেই হবে। সো এই যে এই জায়গা থেকে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে তোমার কোন জিনিসটা পড়া উচিত, কোন জিনিসটা পড়া উচিত না। তো এটাকে খুবই সুন্দর করে বা খুবই ভালো করে এই অংশগুলাই জাস্ট দেখবা। আর ইংরেজির জন্য গ্রামারের যে বেসিক জিনিসগুলো আছে, বেশি মানে গ্রামারকে আসলে রিভিশন করার কিছু নাই। হ্যাঁ, গ্রামার জিনিসটা অটো মাথার ভিতরে থাকে। তারপরেও তোমার যদি কোনো নোটস করা থাকে যে তুমি রুলগুলো লিখে লিখে নোট করছো, হ্যাঁ, তো ওই রকম যদি তোমার কোনো সিচুয়েশন থাকে তুমি সেগুলোকে রিভিশন করতে পারো। যদি এমন সিচুয়েশন না ক্রিয়েট করা থাকে তাহলে কোনো প্রয়োজন নাই। ওকে, তো এই যে ইংরেজিতে দেখবা তোমার এটা বেসিক্যালি আগে যে পড়াটা পড়ছো সেইগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে আগাইতে হবে। হ্যাঁ, সো এই জন্য ইংরেজিটাকে খুব ভালো করে তুমি যদি চাও যে ইংরেজি শুধুমাত্র পড়বা মানে, তাইলে দেখবা তোমার 5-6 দিন টাইমে এইখানেই চলে গেছে। সো এই জিনিসটাকে মাথায় রাখবা, ইংরেজির জন্য শুধু মেমোরাইজিং পার্টটাকে তুমি পড়তে পারো। এখন আসো তোমাদের জিকে অংশ, জিকেটাকে কিভাবে রিভিশন করতে হয়। তো আমি হাইলি সাজেস্ট করব জিকের জন্য তোমরা সবার প্রথমে সাম্প্রতিকটাকে খুব ভালো করে পড়বা। হ্যাঁ, সাম্প্রতিক। তো এই বছরে তোমাদের একটা সুবিধা হইলো, যখন এখন যে অ্যাডমিশন টেস্টগুলো হবে, এটা ধরো 30 তারিখে তোমাদের পরীক্ষা, 30 জানুয়ারি। তো এখন এই 30 জানুয়ারিতে যখন পরীক্ষা, তখন তুমি অলরেডি সালতামামি পাইছো। সালতামামি কি এটা যারা জানো তারা বুঝতে পারছো। সালতামামি হইলো যে পুরো 12 মাসের বিষয় নিয়ে সব প্রকাশনীর একটা করে বই থাকে। হ্যাঁ, কাইন্ড অ্যাফেয়ার্সের সালতামামি আছে, আরও বিভিন্ন প্রকাশনীর সালতামামি আছে। ওইটা পড়লে পুরো 12 মাসের সাম্প্রতিক যা কিছু আছে এই জিনিসটা তোমার কাভার আপ হয়ে যাবে। সো এইটা পড়লে এইখান থেকে সাম্প্রতিকের প্রশ্ন কমন আসার চান্স অনেক বেশি আসে। আর জিকের বিষয়গুলো কিভাবে পড়তে হয় এটা নর্মালি দাগানো জিনিসগুলোকেই পড়া লাগে। হ্যাঁ, মানে তোমার বই যেটা তুমি অলরেডি পড়ছো ওই বিষয়ে যেগুলো দাগায় দাগায় পড়ছো জাস্ট অতটুকু অংশকেই তুমি রিভিশন করবা, আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ জিকে বিষয়টা এমন যে তোমার মনে হবে তুমি কিচ্ছু জানো না, বাট পরীক্ষার হলে যখন প্রশ্ন পাবা তখন তুমি কারেক্ট করতে পারবা। জিকে বিষয়টাই এমন। হ্যাঁ, তো এই জন্য জিকে নিয়ে টেনশনে কিছু নাই। জিকে মনে হয় যে তুমি কিচ্ছু জানো না, তোমার মাথায় কিচ্ছু নাই, বাট আলটিমেটলি জিকে তুমি মানে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। ওকে, সেই জন্য জিকেটাকে মানে রিভিশন করা নিয়ে টেনশন কিছু করবা না। তো এইভাবে তুমি যদি একটা দেখো, এইখানে বাংলার জন্য তোমার 2 দিন টাইম চলে যাবে, তারপরে এইখানে ইংরেজির জন্য 2 দিন টাইম চলে যাবে মুখস্থ অংশ সহ, আর জিকের জন্য ধরো 2 দিন টাইম, তার মানে টোটাল 6 দিনে তুমি খুব সহজেই এই জিনিসগুলোকে রিভিশন করতে পারবা। এখন দেখো এই যে বেশি কমন পাবা কোন টপিকগুলো, সেই টপিকগুলোকে কিন্তু ফোকাস করবা। হ্যাঁ, সব টপিক পড়ার প্রয়োজন নাই। যেমন ইংরেজি থেকে তুমি যখন গ্রামার যদিও পড়ো তাহলে এইচএসসি এর টপিকগুলোকে ভালো ফোকাস করে পড়বা। তারপরে এই জিকে অংশের আসলে সাম্প্রতিকগুলোকে একটু বেশি ভালো করে দেখবা, কারণ সাম্প্রতিকগুলা মাথার ভিতরে অনেক সময় থাকে না, এই জন্য এগুলাকে ভালো করে রিভিশন করবা। এবং এগুলো হচ্ছে মানে কি বলি যে সাম্প্রতিক জিনিসগুলাই আসলে মার্কগুলাকে কম বেশি করে দেয়। কারণ সাম্প্রতিক ধরো 5টা দিয়ে দিল, এই 5টার মধ্যে অধিকাংশ স্টুডেন্ট 3টা পারবে না, বাকি 2টা পারবে। তো এই জন্য তুমি যদি ওইখানে 2 মার্ক পাও, দেখবা সবার মতো সবগুলাতে ইকুয়ালি থাকবা, ওইখানে 2 মার্কের কারণে আগায় চলে গেছো। সো এইভাবে আসলে তোমরা শেষ দিকে এসে পড়াশোনাগুলো করবা। এখন আসো যে তোমাদের আসলে এখন টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করা উচিত শেষ 7 দিনে, মানে শেষ সময়ে তোমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা। তো টাইম ম্যানেজমেন্ট বলতে বুঝাচ্ছি যে পড়াশোনা তো তোমরা ডেইলি যত বেশি পারো মানে চালায়া যাবে এইরকম ইফেক্টিভ ওয়েতে। তো এর মানে এই না যে তুমি অলওয়েজ পড়বা 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 পড়বা, শুধু যা ইচ্ছা তা পড়বা, এমন না। আমি যে টেকনিকটা শেখাই দিলাম এইভাবে পড়বা, এইভাবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়বা। তো বেশি পড়ার মানে এমন না যে বেশিক্ষণ পড়া, বেশি টাইম নিয়ে পড়া। বেশি পড়ার মানে হচ্ছে এক্সট্রা জিনিসগুলো বাদ দিয়ে
যেগুলা ইফেক্টিভ জিনিস আছে সেইগুলাকে পড়া। তুমি যখন এক্সট্রা জিনিস পড়বা ওইটাকে বলা হয় বেশি পড়াশোনা করা। হ্যাঁ, বেশি টাইম নিয়ে পড়াশোনা করলে ওইটাকে বেশি পড়াশোনা বলে না। তো এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাকে মানে একটু ট্যাকটিক্যালি হইতে হবে। যেমন ধরো তুমি পরীক্ষার হলে কিভাবে আসলে নিজের টাইমটাকে ম্যানেজ করবা। কারণ দেখো জগন্নাথে তোমরা একটু অদ্ভুত সিস্টেম পাবা। যেমন ধরো এইখানের 96টা প্রশ্ন থাকবে। হ্যাঁ, 96টা প্রশ্নে হচ্ছে 72 নম্বর থাকবে। একটা করে প্রশ্নে 0.25 করে মাইনাস, আবার একটা করে ঠিক করলে 0.75 করে প্লাস। তো যাতে করে তুমি একটা আইডিয়া রাখতে পারো যে তুমি কত মার্ক পাচ্ছ। হ্যাঁ, কারণ তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধরো 50টা প্রশ্ন মেশাইছো। হ্যাঁ, তুমি মনে করতে পারো যে এইখান থেকে তো তুমি 50 মার্ক পাবা, বাট এইখানে এসে তুমি 50টা প্রশ্ন মেশালে কিন্তু 50 পাবা না। এখানে 35, 36, 37 এমন মার্ক হয়ে যাবে, কারণ এটাতে একটাতে 1 মার্ক নাই। এজন্য আগে থেকে প্রি প্ল্যান করবা এই শেষ দিকে এসে, বা এই টাইম ম্যানেজমেন্টটা কেমনে পরীক্ষার হলে করবা এখন থেকে এগুলা হালকা করে মাথায় নিবা। তাইলে কি হবে, পরীক্ষার হলে গিয়ে এই সমস্ত জিনিস নিয়ে হজবরল হবে না। তো আমি তোমাদের যদি একটু হেল্প করি, তোমরা টার্গেট রাখবা যে কমপক্ষে 60 থেকে 65টা প্রশ্ন দাগায় আসতে। হ্যাঁ, কারণ জগন্নাথের ইতিহাস বলে এইখানে তোমাদের অনেক বেশি মার্ক আসলে না হইলেও চলে, কারণ অনেক স্টুডেন্ট জগন্নাথ থেকে বের হয়ে আসে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, এজন্য অনেক আসন খালি হয়ে যায়। তো এই জায়গা থেকে 60-65টা প্রশ্ন আর এইচএসসি এসএসসির মার্ক রেজাল্ট মিলায়া দেখবা তোমাদের ভালো একটা মার্ক চলে আসবে। তো এর বেশি আসলে মেশাবা না 96টা প্রশ্নের মধ্যে, তাইলেই দেখবা মোটামুটি একটা চান্স মার্ক হয়ে যাবে। এখন দেখো জগন্নাথের জন্য আসলে প্রশ্ন ব্যাংক, যেটা আমি তোমাদের বললাম যে এখন আসলে পড়ার প্রয়োজন নাই, বাট তোমার যদি হাতে টাইম থাকে তাইলে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটাকে একটু দেখতে পারো। সবার কাছে এটা থাকার কথা। তো এটা দেখলে কি হয়, বিসিএস এর প্রশ্নগুলোকে অনেক সময় রিপিট করে, আর নিজের বিশ্ববিদ্যালয়ে নিজের প্রশ্নকে আসলে আগে রিপিট করতো কয়েক বছর আগে, কিন্তু এখন আসলে ওই জিনিসগুলো করতে চায় না। হ্যাঁ, কারণ এইগুলো সবাই করে। তো তারপরেও জগন্নাথ সম্পর্কে বেসিক তথ্য যেগুলো সেগুলো তুমি জেনে যাইতেই পারো। আর জগন্নাথের আসলে যেহেতু অনেক আগের প্যাটার্ন ফলো করা হচ্ছে, এই জন্য যে ওই টাইপেরই যে ওই প্রশ্নগুলোকেই রিপিট করবে বিষয়টা এমন না। তারা একটু নতুন ধারাতে যেহেতু এবার প্রশ্নগুলো করতেছে, এই জন্য একটা নতুন ভাইব নিয়ে আসতে পারে। সো সব কিছু বিবেচনা করে আগের প্রশ্নটা খুব ভালোভাবে একদম হুবহু ওইভাবে রিপিট হওয়ার চান্স কম আছে, কারণ এখন ধরো 2026-এ যে প্যাটার্নটা তারা শুরু করে দিবে, এই নিয়ে আগামী 10 বছর তারা এই প্যাটার্নেই তারা প্রশ্ন চালায়া যাবে। সো এই জন্য এইটাকে আরও একটু মডার্নাইজ বা স্ট্যান্ডার্ডাইজ তারা করার ট্রাই করবে। ঠিক আছে, সো এই জন্য তোমরা আগের প্যাটার্ন কি হয়েছে না হয়েছে, অনেকে আমাকে মেসেজ দিচ্ছ যে ভাই আগের প্রশ্নগুলো আমাদের একটু দেন, এইভাবে পড়ি। তো এই জিনিসগুলো না এত প্যারা নেওয়ার কিছু নাই। আগের প্রশ্ন না পড়লেও তুমি ভালো করতে পারবা, আগের প্রশ্ন খোঁজার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট নর্মালি পড়ে যাও, কারণ তোমাকে তো অলরেডি বলেই দিছে যে আমরা 32-32-32টা করে 96টা প্রশ্ন করব। হ্যাঁ, তো আমি তোমাদের অলরেডি আগের ক্লাসগুলোতে বুঝাই দিছি কেমনে 32টা প্রশ্ন বা কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো করতে পারে। তারপরে নর্মাল একটা প্রশ্ন তোমাদের আসবে, আগের প্রশ্ন খোঁজার কোনো প্রয়োজন নাই। 2017 সাল 18 সালে প্রশ্ন নেটে খোঁজার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তোমরা জাস্ট বেসিক জিনিসগুলোকে ভালোভাবে ক্লিয়ার করো। ওকে, এখন দেখো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানে আসলে মুখস্থ পাঠগুলা কিভাবে পড়া উচিত। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে আমাদের একটা জিনিস দেখাই, এই জায়গাতে আসো, এই যে এটা হইলো ইডিয়াম ফ্রেজ। তো এইটা হইলো ওই যে আমি তোমাদের গুচ্ছের ব্যাচে আসলে পেইড ব্যাচে দেওয়ার জন্য এটা নিজে দাগাচ্ছি। এইখানে দেখো ইডিয়াম ফ্রেজ, এইখানে 807 লেখা, মানে এই পর্যন্ত 1991 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, 25-26 এই পর্যন্ত যতগুলা প্রশ্ন আসছে সেগুলা মেলায়া 860টা প্রশ্ন হয়েছে। মানে কেউ যদি এই 860টা ইডিয়াম ফ্রেজ মুখস্থ করে তাহলে অটোমেটিক্যালি তার প্রশ্নগুলো সলভ হয়ে যাবে, কারণ এই প্রশ্নের আলোকে প্রশ্নগুলো থেকেই আমাদের এই ইডিয়াম ফ্রেজগুলো তৈরি করা। সো এই টাইপের আসলে এইভাবে পড়া লাগে। এবং দেখো এখানে বিভিন্ন কালার করা আছে, এই যে যেগুলা পিঙ্ক কালার করা আছে এগুলো হচ্ছে বারবার মানে পরীক্ষাতে আসছে এবং এগুলা কঠিন একটু বেশি, মাথায় থাকে না। আর যেগুলা হলুদ কালার আছে এগুলো সহজ, এবং কিভাবে আরো সহজে মনে রাখতে হয় এজন্য আমি কিছু টেকনিক এখানে লিখে রাখছি, এগুলো আমরা গুচ্ছের ব্যাচে আসলে পড়াবো। তো তোমাদের যদি এরকম থাকে তাইলে পরীক্ষাতে দেখো লাস্ট টাইমে সুবিধা কি, তুমি জাস্ট এই পেজে আসলা, এই প্রশ্ন আর এই প্রশ্ন 18 নাম্বার আর এই 3-4 নাম্বার আর 25 নাম্বার, এই 3টা প্রশ্ন তুমি জানো যে তোমার পড়তে প্রবলেম, এই 3টাকে একবার দেখে নিলা, শেষ। তাইলে
এই যে কঠিন জিনিস বা যেগুলো হয় না, মাথায় মনে থাকে না, সেইগুলাকে তুমি ভালো করে পড়তে পারবে। এই জন্য শেষ সময়ে এসে এমন টাইপের নোট তৈরি করা উচিত। ওকে, তো এগুলো তোমরা গুচ্ছের ব্যাচে পাবা। ওকে, এবং প্রতি 2 দিনের জন্য তোমাদের টোটাল 13 থেকে 14টা করে পেজ পড়া লাগবে। এইখানে দেখো এটা গেল মানে ইডিয়াম ফ্রেজ 2 দিনে 84টা তোমার মুখস্থ করা লাগবে। হ্যাঁ, তারপরে ওই সেম 2 দিন টাইম নিয়ে দেখো ভোকাবুলারি পার্ট আছে। এইখানে দেখো এই যে ভোকাবুলারিগুলা, তো এই ভোকাবুলারিগুলা দেখো ব্যাপারটা কেমন, যে এইটা কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, মানে বিগত সালে আসা যে কোনো ভার্সিটি বা যে কোনো জবের পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্ন থেকে দেখো এই যে এটার অর্থ কি, তারপরে এটা হলো এ নাম্বার অপশন, এটা বি নাম্বার অপশন, এটা সি, এটা ডি নাম্বার অপশন। তো আমরা এই অপশনগুলোর অ্যান্সার দিয়ে এগুলাকে নোট আকারে তৈরি করছি। তো একটা করে যখন তুমি পড়বা অটোমেটিক্যালি তোমার 5টা হয়ে যাবে। হ্যাঁ, সো এইরকম করে প্রায় 10,000-এর মতো ওয়ার্ড মিনিং তোমার মুখস্থ হয়ে যাবে। এটা টোটাল 40 দিন তোমার টাইম লাগবে। সো এইরকম করে আমরা তোমাদের আসলে গুচ্ছের জন্য বা গুচ্ছের ব্যাচটাতে যারা চাচ্ছিলা যে পিডিএফগুলো কি টাইপের হবে সেইগুলার এইরকম তোমাদেরকে আমি দিয়ে দিব। তো মুখস্থ অংশ ইংরেজির জন্য আমাদের সেমভাবে করা আছে। হ্যাঁ, এই যে এগুলা দেখো ভোকাবুলারি, এই যে এইগুলা। হ্যাঁ, এই যে এখানে দেখো আমরা 2 দিনে 46টা প্রশ্ন মুখস্থ করবো এবং 2 দিন টাইম পাবা তোমরা এগুলার জন্য। হ্যাঁ, তারপরে দেখো 1 আওয়ার সাবস্টিটিউশন, এগুলোও সেম। এগুলা তো একটাও মনে করো মানে এমনিতেই দেওয়া হয়নি, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে আসছে। পরীক্ষার প্রশ্নগুলোকে আমরা প্যারালাল টেক্সটে তৈরি করছি। হ্যাঁ, সো এই টাইপের প্রিমিয়াম জিনিসগুলা তোমরা আশা করি পাবা এবং এগুলো প্রিন্ট করে নিতে পারবা। এরপরে কি দেখো এই যে গ্রুপ ভার্ব জিনিসগুলোকে আরো চমৎকার করে তৈরি করা হয়েছে। গ্রুপ ভার্বগুলোকে কি করা হয়েছে দেখো, এই যে এবিডি বাই, তো এই যে এই কয়েকটা দিয়ে, তারপর দেখো এই যে অ্যাক্ট ফর, অ্যাক্ট অন, অ্যাক্ট আপন, মানে এক ডে এই 3টার বাইরে কখনোই এক্সামে প্রশ্ন আসেনি লাস্ট 30 বছরে। তার মানে তুমি যদি এই 3টাকে খুব ভালো করে পড়ো তাইলে পরীক্ষাতে গিয়ে তুমি কমন পেয়ে যাবা। সো এইভাবে খুবই টেকনিক্যালি এই জিনিসগুলোকে আমরা তৈরি করছি। হ্যাঁ, তুমি যদি সবগুলাই দেখো এই পাশে, তারপরে এই যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রিপজিশন নিয়ে ছন্দ তৈরি করা হয়েছে। যেমন দেখো এই যে এই কয়েকটা লাইন যদি তুমি পড়ো তাহলে অফ নিয়ে যত প্রিপজিশন আসছে, অফের আমরা সেগমেন্ট করছি 8টা, মানে অফ নিয়ে যতগুলা প্রিপজিশন আসছে সেগুলোকে 8 ভাগে ভাগ করা হয়েছে। সে 8 ভাগের এটা প্রথম ভাগ, 1 নম্বর ভাগ। তো এটা যখন তুমি পড়বা এইখান থেকে দেখো প্রায় 10টার মতো ওয়ার্ড মিনিং তোমার মুখস্থ হয়ে যাবে। সেম ভাবে এখানে আরো এই যে 2 দিয়ে করা আছে। হ্যাঁ, তারপরে দেখো এই যে এইখানে, তো আমরা প্রতিদিন 2টা করে ছন্দ মুখস্থ করব, টোটাল 2 দিনের 4টা ছন্দ। তো এইভাবে আর কি মোটামুটি তোমার এইগুলা পড়তে 2 ঘন্টা করে টাইম দেওয়া লাগবে। হ্যাঁ, ইংরেজির জন্য 2 ঘন্টা, বাংলার জন্য 2 ঘন্টা, 2 দিনে আর কি। তো মোটামুটি 2 দিনে 4 ঘন্টা 5 ঘন্টা তুমি টাইম দিলে এই মুখস্থ অংশগুলো কাভার করতে পারবা। তো এইখানে যদি আমি তোমাদের দেখাই, এখানে টোটাল তোমাদের 11 পেজ আছে আর কি, 12 পেজ আছে। তো এই 11-12 পেজ করেই আমরা তোমাদের 2 দিন করে করে মুখস্থ করাবো। এখানে বাংলার 11-12 পেজ, ইংরেজির 11-12 পেজ, অর্থাৎ মোটামুটি ধরো 25 পেজ তোমরা 2 দিনে মুখস্থ করবা। সো এইভাবে টোটাল 40 ভাগে সবগুলো, মানে 20 ভাগে ভাগ করা আছে, 40 দিন টাইম নিয়ে মুখস্থ অংশগুলো কাভার করবো। তো এই যে পিডিএফগুলো, এগুলো তোমরা বাংলাদেশের কোথাও পাবা না, কারণ এইগুলো আমি নিজে তৈরি করছি। কিভাবে, ওই যে আমাদের নির্ভর.নেট যে ওয়েবসাইট আছে না, এইখানে যে প্রশ্নগুলো আমরা বানাই, এই যে এইখানে যে তোমরা প্রশ্নগুলো এই যে মক পরীক্ষাতে গিয়ে দেখো। হ্যাঁ, মক পরীক্ষাতে দেখি আমি তোমাদের যদি দেখাই, এই যে মেমোরাইজিং পার্ট কোথায়, এই যে মেমোরাইজিং পার্টে যদি আসো এই যে এগুলো পাবা। দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ইডিয়াম ফ্রেজ, তো এইখানে ক্লিক দিলে এই যে এইখানে যে প্রশ্নগুলো তোমরা পাও এইগুলাকে আমরা প্যারালাল টেক্সটে তৈরি করছি। ধরো এটা বেগম রোকেয়ায় আসছে, এটা কি হবে সেটা আমরা ছন্দের মধ্যে দিয়ে দিছি। সো এত আমাদের কাছে রিসোর্স থাকার কারণে এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করতে পারছি। তো এগুলা তোমরা গুচ্ছের পেইড ব্যাচে পাবা। তো এটা তোমরা সবাই জানো, কারণ আমি অলরেডি বলছি যে আমাদের 75 জনের একটা ব্যাচ অলরেডি, এটাতে 25 জন ভর্তি হয়ে গেছে আমাদের এই পর্যন্ত। তো এটা রেগুলার সবাই ভর্তি হচ্ছে, আমরা 75 জনই আর নিব, আর টোটাল 50 জন ভর্তি হইতে পারবা। সো যে 50 জন আগে ভর্তি হবা তো তারাই আসলে এটাতে সুযোগ পাবা। তো এটাতে ভর্তি হইলে তোমরা এই ম্যাটেরিয়ালগুলো পাবা। বিশেষ করে মুখস্থ অংশ নিয়েই আসলে অনেকের প্রবলেম থাকে। তো মুখস্থ অংশ যেহেতু আমরা ক্লাসগুলো নিচ্ছি, মোটামুটি মুখস্থ অংশ মেলায় তোমাদের মানে রেগুলার ক্লাসের একটা চাপ থাকবে, আবার রুটিন অনুসারে তোমাদের তো পড়াশোনা থাকবে। তো সব মেলায় একটা পারফেক্ট যদি তুমি প্রিপারেশন নিতে চাও গুচ্ছের জন্য, তাহলে এই ব্যাচটা তোমার জন্য একটা পারফেক্ট ব্যাচ হবে। তো আমি এত সময় নিয়ে কেন আসলে মুখস্থ অংশগুলো দেখাইলাম, কারণ তোমরা অনেকেই দেখতে চাচ্ছিলা যে ভাইয়া মুখস্থ অংশ তো আপনারা পড়াবেন, কেমন টাইপের আসলে জিনিসগুলো হবে, এগুলা তোমাদের একটু ধারণা দিলাম। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে এখানকার বিষয়। এখন আমরা আসি যে এই যে এখন এই তোমাদের জগন্নাথের জন্য আর তোমরা কি কি করবা। তো নর্মালি জগন্নাথে ভালো করতে গেলে আসলে আলটিমেটলি তোমার
ওই পরীক্ষাটা, ওইখানে যে প্রশ্নটা আসে, ওই সিচুয়েশনটা তোমার বুঝতে হবে। তুমি যদি খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করার পরেও যদি দেখো প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে, হ্যাঁ, তো নর্মালি জগন্নাথ এবার কেমন প্রশ্ন করবে বোঝা যাচ্ছে না, কারণ তারা 2017 সালে এই প্যাটার্নে প্রশ্ন করছে। এখন নতুন প্যাটার্নে যখন তারা প্রশ্ন আনবে, নতুন প্যাটার্ন বলতে মানে তারা তো আগে লিখিত পরীক্ষা নিত, তো লিখিত পরীক্ষার প্রশ্ন অত বেশি কঠিন ছিল না। তো আশা করা যায় প্রশ্ন সহজ হবে, তারপরেও প্রশ্নর ধাপটা বুঝতে হবে যে প্রশ্ন আসলে সহজ নাকি কঠিন, কারণ এইখানে কিন্তু নেগেটিভ মার্ক অনেক বেশি, হ্যাঁ, কারণ একটা করে প্রশ্নের জন্য -0.25 করে তোমার কাটা যাবে। সো এই জন্য এইখানে যদি তুমি বেশি ভুল করো অনেক বেশি নেগেটিভ খাবা, কারণ এখানে পজিটিভ মার্কটা কম, হ্যাঁ। সেই জন্য প্রশ্নের ভাবটা বুঝতে হবে, প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয় নেগেটিভ সর্বোচ্চ কম লেভেলে দাগাবা, কারণ এইখানে ওই জিনিসটা বুঝতে পারো একটা বিষয় যে তুমি আসলে চান্স যে পাইতে চাচ্ছ বা তোমার যে চান্স যে হবে, এইটার জন্য ওই জিনিসটা বুঝতে হবে যে প্রশ্ন আসলে তোমার কতটা দাগানো উচিত। এই সেন্সটা তোমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। জাস্ট পাগল হওয়া যাবে না যে আর্টসের প্রশ্ন দাগায়া দিয়ে যায়, এমন করা যাবে না, হ্যাঁ। তো যাই হোক, তোমরা এই সেন্সটা বুঝে পরীক্ষার হলে আসলে ডিসিশন নিবা যে কেমন দাগাবা। তারপরেও তো আমি 60-65টা তোমাদেরকে বলে দিচ্ছি, তো আমার কথায় আসলে কোনো কিছু যায় আসে না, প্রশ্নর ওই জায়গার সেন্সটা বুঝতে হবে। তুমি যদি ভালো পড়াশোনা করেও কমন না পাও, মনে করবা সবারই সেম অবস্থা, তখন একটু দেখে শুনে দাগাবা, ভুল জিনিস কম দাগাবা। আর জগন্নাথে যাই হোক না কেন আন্দাজি কখনোই দাগাবা না। তুমি যদি পারো 50টাই দাগায় রেখে আসবা, মানে রেখে দিয়ে চলে আসবা, দেখবা তোমার যে বন্ধু 96টা মিশে আসছে ওর থেকে তুমি বেশি মার্কও পেয়ে যাইতে পারো, ঠিক আছে, কারণ এইখানে নেগেটিভ মার্ক অনেক বেশি। সো এই জিনিসটা মাথায় রাখবা, তাইলে দেখবা জগন্নাথের পরীক্ষা ভালো হবে। আর সেই দিকে এসে অনেক বেশি প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, জগন্নাথের মানে প্রশ্ন যেমনই হোক না কেন, আর এইটা বেসিক্যালি তোমার আগের যা পড়া আছে সেগুলাকে জাস্ট একটু লাইনে নিয়ে আসতে হবে এই 7 দিনে, আর কিচ্ছু করা নাই। নতুন পড়াশোনা একদমই বাদ দাও, নতুন পড়াশোনা করলে তুমি কনফিডেন্স লো হয়ে যাবে এবং ভালো করার মানে সম্ভাবনাই খুবই কম। নতুন পড়াবার বা গুচ্ছের জন্য নতুন করে একদম ফ্রেশভাবে শুরু করবা। আমাদের ওই ব্যাচটাতে যেমন একদম ধরে ধরে তোমাদেরকে একদম বোর্ড বই ধরে ধরে পড়ানো হবে, হ্যাঁ, 9-10-এর বাংলা ব্যাকরণ বই এগুলো ধরে ধরে পড়ানো হবে। সো এই পরীক্ষার জন্য কখনোই এখন নতুন কোনো কিছু পড়বে না, যেটা পারো না ওইটাকে সুন্দর মতো সাইড করে দিবা, যেটা পারো ওইটাকে রিভিশন করবা, এইভাবেই পড়াশোনাগুলো শেষ সময় করবা। আশা করি জগন্নাথের বি ইউনিটের খুব ভালো একটা পরীক্ষা হবে। তো এইটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর আমাদের ব্যাচে ভর্তির জন্য এই ভিডিওর ডেসক্রিপশন অথবা আমাদের ফেসবুক পেজে নক দাও, অথবা আমাদের এই নাম্বারেও যোগাযোগ করতে পারো 018-63-54-60-29, হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফার্স্ট টাইমে মেসেজ দিলে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিব, অথবা ভিডিওর ডেসক্রিপশন চেক করো, আর অথবা আমাদের ফেসবুক পেজে নক দাও, তাইলেই সব কিছু পেয়ে যাবা। তো এইটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।